আসসালামু আলাইকুম। মানি মার্কেটস অথবা ফাইন্যান্সিং ইন্টারন্যাশনাল ট্রেড এই চ্যাপ্টারের উপর আমি আজকে 2 নম্বর লাইভ ক্লাস নিব। গত ক্লাসে আমরা এই চ্যাপ্টারের 1 থেকে 5 পর্যন্ত অঙ্কের সমাধান করা শিখেছিলাম। 6 নম্বর অঙ্কটি তোমাদের হোমওয়ার্ক থাকবে, অর্থাৎ 5 এবং 6 একই রকম অঙ্ক। 5 পারলে 6 নম্বর অঙ্কটি তোমাদের হোমওয়ার্ক থাকবে। আমি আজকে প্রবলেম 7 থেকে অঙ্ক করা স্টার্ট করব। ওকে, স্ক্রিনে আমরা 7 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি। প্রবলেম 7 বোঝানোর আগে আমি একটু ফর্মুলা নিয়ে আলোচনা করি। আমি এখানে লিখেছি ফর্মুলা অফ অ্যাকাউন্ট রিসিভাল ফ্যাক্টরিং। অ্যাকাউন্ট রিসিভাল ফ্যাক্টরিং এর ফর্মুলা। ফ্যাক্টরিং বলতে বোঝানো হয় যারা কোম্পানির অ্যাকাউন্ট রিসিভাল ক্রয় বিক্রয়ে নিয়োজিত প্রতিষ্ঠান, হ্যাঁ, তাদেরকে ফ্যাক্টরিং বলা হয়। তো অ্যাকাউন্ট রিসিভাল ফ্যাক্টরিং এর ফর্মুলা হচ্ছে এরকম যে এপিআর যদি বের করতে বলে, অ্যানুয়াল পার্সেন্টেজ রেট যদি বের করতে বলে, সেক্ষেত্রে আমরা এনপিসি গুণন এআরটিও ডিভাইড বাই এনপিএ ইন্টু 100 এই সূত্রটা প্রয়োগ করব। এনপিসি দিয়ে বোঝায় নিট পিরিয়ডিক কস্ট, এআরটিও দিয়ে বোঝায় অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার, আর এনপিএ দিয়ে বোঝায় নিট পিরিয়ডিক অ্যাডভান্স। এগুলো আমাদের বের করতে হবে। হ্যাঁ, আগেই আমরা এগুলো বের করব ওয়ার্কিংস এর মাধ্যমে। তারপর এপিআর বের করতে বললে এপিআর এর সূত্র দিয়ে আমরা অ্যানুয়াল পার্সেন্টেজ রেট নির্ণয় করব। আর 2 নম্বর সূত্রটা হচ্ছে ইআইআর। ইআইআর এর সূত্র আগের মতোই আছে, 1+r⁴n-1 * এখানে আর বের করার সূত্র হবে এনপিসি ডিভাইড বাই এনপিএ। আর এন বলতে আমরা বুঝবো অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার। অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার বের করার 2টা সূত্র আছে। আমরা এন এর মান বের করতে পারবো 360 বাই অ্যাভারেজ কালেকশন পিরিয়ড, এই সূত্র প্রয়োগ করে এন এর মান বের করতে পারবো। অথবা অ্যানুয়াল কেডি সেলসকে অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল দিয়ে ভাগ করেও এন এর মান বের করতে পারবো। যদি অঙ্কের মধ্যে অ্যাভারেজ কালেকশন পিরিয়ড দেওয়া থাকে, তাহলে 360কে অ্যাভারেজ কালেকশন পিরিয়ড দিয়ে ভাগ করতে হবে, এন এর মান কত বের হয়ে যাবে। আর যদি প্রশ্নে অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল দেওয়া থাকে, অ্যানুয়াল কেডি সেলস দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা অ্যানুয়াল কেডি সেলসকে অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল দিয়ে ভাগ করব, এন এর মান চলে আসবে। তো আমরা 7 নম্বর অঙ্কটা একটু পড়ি। এখানে বলা হয়েছে এ ফ্যাক্টর উইল বাই কোম্পানিজ অ্যাকাউন্ট রিসিভেবল টাকা 1 লাখ পার মান্থ। একটা ফ্যাক্টর কোম্পানির অ্যাকাউন্ট রিসিভেবল ক্রয় করবে, প্রতি মাসে অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে 1 লাখ টাকা, অ্যান্ড উইল অ্যাডভান্স অ্যাট 12% ইন্টারেস্ট পার অ্যানাম আপ টু 80% অফ দ্য ফেস ভ্যালু। এবং এই অ্যাকাউন্ট রিসিভেবল ব্যাংকে জমা দিয়ে 80% পর্যন্ত ঋণ পাওয়া যায়, যার উপর বছরে 12% সুদ দিতে হয়। ঠিক আছে, অ্যাকাউন্ট রিসিভেবল ব্যাংকে জমা দিয়ে কয় পার্সেন্ট ঋণ পাওয়া যায়? 80% পর্যন্ত ঋণ পাওয়া যায়। এই যে বলেছে উইল অ্যাডভান্স অ্যাট 12% ইন্টারেস্ট পার অ্যানাম আপ টু 80% অফ দ্য ফেস ভ্যালু। অ্যাকাউন্ট রিসিভেবলের যে ফেস ভ্যালু, তার 80% পর্যন্ত ঋণ পাওয়া যাবে, হ্যাঁ, যেখানে 12% সুদ দিতে হবে। অ্যাভারেজ কালেকশন পিরিয়ড ইজ 60 ডেইজ। অ্যাভারেজ কালেকশন পিরিয়ড দেওয়া আছে 60 দিন। দ্য ফ্যাক্টর উইল চার্জ 2% কমিশন। ফ্যাক্টরিং কমিশন হচ্ছে 2%। ইট হ্যাজ বিন এস্টিমেটেড দ্যাট দ্য ফ্যাক্টর সার্ভিস উইল সেভ দ্য কোম্পানিজ অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট অফ টাকা 1000 পার মান্থ অ্যান্ড 1% ব্যাড ডেট লস। বলছে এই ফ্যাক্টরিং সার্ভিসের কারণে কোম্পানির অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট প্রতি মাসে 1000 টাকা সেভ হবে, এবং 1% ব্যাড ডেট লস, এই 1% ব্যাড ডেট লসও সেভ হবে। ফ্যাক্টরিং সার্ভিসের কারণে কোম্পানির অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট প্রতি মাসে 1000 টাকা সেভ হবে, এবং ব্যাড ডেট লস 1% করে সেভ হবে। হোয়াট ইজ অ্যানুয়াল পার্সেন্টেজ রেট? এপিআর কত সেটা আমাদেরকে নির্ণয় করতে বলছে। তো যখন অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং এর অঙ্কে এপিআর বের করতে বলবে বা ইআইআর বের করতে বলবে, আমাদের 4টা ওয়ার্কিংস করা লাগবে। ঠিক আছে, আমরা প্রথমে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার বের করব, তারপর দ্বিতীয় ওয়ার্কিংসে অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল বের করব, তৃতীয় ওয়ার্কিংসে নিট পিরিয়ডিক অ্যাডভান্স বের করব, এবং 4 নম্বর ওয়ার্কিংসে আমরা নিট পিরিয়ডিক কস্ট বের করব। এই 4টা ওয়ার্কিংস করার পর আমরা এপিআর অথবা ইআইআর যে কোনো রিকোয়ারমেন্টই সমাধান করতে পারবো। সো আমাদের এই অঙ্কে যেহেতু এপিআর বের করতে বলছে, আমরা 4টা ওয়ার্কিংস করার পর এপিআর এর সূত্র দিয়ে এপিআর নির্ণয় করব। আর এটা যে অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং এর অঙ্ক, এটা বোঝার উপায় হচ্ছে আমাদের এই যে অঙ্কের মধ্যে ফ্যাক্টরিং কমিশন দেওয়া আছে 2%, হ্যাঁ, তারপর অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট সেভ হবে, ব্যাড ডেট লস সেভ হবে, হ্যাঁ, এই কথাগুলো অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং অঙ্কেই থাকে। ঠিক আছে, এই যে কমিশন 2%, তারপর অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট সেভ হবে কত? প্রতি মাসে 1000 টাকা। আবার ব্যাড ডেট লস 1% প্রতি মাসে সেভ হবে। তো এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট সেভ হচ্ছে, ব্যাড ডেট লস সেভ হচ্ছে, ফ্যাক্টরিং কমিশন 2%, এই তথ্যগুলো আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং এর অঙ্কের মধ্যেই থাকে। তো এটা অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং অঙ্ক, আমরা 4টা ওয়ার্কিংস করে এপিআর নির্ণয় করে ফেলবো। সো আমরা প্রথম ওয়ার্কিংস করছি, W1 দিয়ে বোঝাচ্ছি ওয়ার্কিংস 1, অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার বের করার সূত্র হবে 360 ডিভাইড বাই অ্যাভারেজ কালেকশন পিরিয়ড। কেন আমরা এই সূত্র প্রয়োগ করব? কারণ আমাদের অঙ্কের মধ্যে অ্যাভারেজ কালেকশন পিরিয়ড দেওয়া আছে। যদি অ্যাভারেজ কালেকশন পিরিয়ড দেওয়া থাকে, তাহলে 360 বাই অ্যাভারেজ কালেকশন পিরিয়ড এই সূত্র প্রয়োগ করে আমরা অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার নির্ণয় করব। ঠিক আছে,
তো 360-কে আমরা অ্যাভারেজ কালেকশন পিরিয়ড 60 দিয়ে ভাগ করব, 6 টাইমস বেরোবে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার। এরপর আমরা 2 নম্বর ওয়ার্কিংসে অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল বের করব। অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল বের করার সূত্র হচ্ছে অ্যানুয়াল ক্রেডিট সেলসকে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার দিয়ে ভাগ করতে হবে। অ্যানুয়াল ক্রেডিট সেলস এটা আমাদের প্রশ্নে সরাসরি নাই, বাট আমরা বের করতে পারবো। আমাদের এখানে বলা আছে অ্যাকাউন্ট রিসিভেবল প্রতি মাসে 1 লাখ টাকা। সো প্রতি মাসের অ্যাকাউন্ট রিসিভেবল 1 লাখ টাকা, এটাকে যদি 12 দিয়ে গুণ করি তাহলে 1 বছরের অ্যাকাউন্ট রিসিভেবল বা 1 বছরের ক্রেডিট সেলস বের হয়ে গেল। তাহলে আমরা অ্যানুয়াল ক্রেডিট সেলস এইভাবে বের করবো, 1 লাখের সাথে 12 গুণ করবো, 12 লাখ টাকা হচ্ছে অ্যানুয়াল ক্রেডিট সেলস। আর অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার মাত্র বের করেছি 6, তো 6 দিয়ে ভাগ করব, আমাদের অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে 2 লক্ষ টাকা। এরপর আসো 3 নম্বর ওয়ার্কিংসে আমরা নিট পিরিয়ডিক অ্যাডভান্স বা এনপিএ নির্ণয় করব। সো এনপিএ বের করার জন্য একটা টেবিল লাগবে। আমরা পার্টিকুলার টাকা 2 কলাম 20 টাকা টেবিল তৈরি করলাম। প্রথমে লিখতে হবে অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল আমরা মাত্রই বের করেছি 2 লাখ টাকা। সো আমি টাকার ঘরে 2 লাখ টাকা লিখলাম। এই অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল থেকে 3টা আইটেম বাদ যাবে। আমি সংক্ষেপে আর সি আই ধারা মনে রাখি, ঠিক আছে? এই যে লেস হবে কারা, লেস হবে আর সি আই, অর্থাৎ রিজার্ভ, তারপরে কমিশন এবং ইন্টারেস্ট, এই 3টা আইটেম বিয়োগ যাবে অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল থেকে। তাহলেই কিন্তু নিট পিরিয়ডিক অ্যাডভান্স বের হয়ে যাবে। তো আমরা প্রথমে আর বাদ দিব, হ্যাঁ, রিজার্ভ বাদ দিব। তো অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল থেকে লেস করব রিজার্ভ। রিজার্ভ কতটুকু? আমাদের প্রশ্নে বলা ছিল যে অ্যাকাউন্ট রিসিভেবল ব্যাংকে রেখে আমরা 80% পর্যন্ত ঋণ পাবো, তার মানে 20% রিজার্ভ থাকবে। তো রিজার্ভ হচ্ছে 20%, এই যে 2 লাখ, হ্যাঁ, এই অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল 2 লাখ, 2 লাখের 20% করলে 40,000 টাকা হচ্ছে রিজার্ভ। 2 লাখ থেকে 40,000 টাকা বাদ দিলে আমাদের গ্রস অ্যাডভান্স হচ্ছে 1,60,000 টাকা। এই 1,60,000 থেকে কমিশন বাদ দিতে হবে। সো আমরা লিখবো লেস ফ্যাক্টরিং কমিশন। কমিশন হচ্ছে 2 লাখের 2%, এই যে প্রশ্নে বলা আছে কমিশন হচ্ছে 2%। সো 2 লাখের 2% করলে আমাদের কমিশন 4,000। সো গ্রস অ্যাডভান্স থেকে কমিশন বাদ দিলে আমাদের অ্যাডভান্স বেরোবে 1,56,000। এখন এই 1,56,000-এর উপর সুদ ধার্য করতে হবে, ঠিক আছে? সো আমাদের ইন্টারেস্ট হচ্ছে কয় পার্সেন্ট? 12%। তো আমরা কি করব? লেস ইন্টারেস্ট লিখবো। এখন ইন্টারেস্টের ক্ষেত্রে আমাদের অ্যামাউন্ট একটু টাইপিং মিস্টেক আছে, এটা হবে হচ্ছে 1,56,000, ঠিক আছে? $1,56,000। এখন এই যে 1,56,000 এটা কিন্তু এক পিরিয়ডের অ্যাডভান্স, কারণ অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল থেকে আমরা যখন ক্যালকুলেশন করে অ্যাডভান্সটা বের করেছি, এই অ্যাডভান্সটা হচ্ছে এক পিরিয়ডের অ্যাডভান্স। এখন এক পিরিয়ডের অ্যাডভান্সের সাথে আমি 12% গুণ করতে পারবো না, কারণ 12% হচ্ছে 1 বছরের ইন্টারেস্ট রেট। আমার এই 12%টাকেও এক পিরিয়ডে কনভার্ট করতে হবে। সো 12%কে আমরা টার্ন ওভার দিয়ে ভাগ করবো, এই যে 6 দিয়ে ভাগ করব, তাহলে এটা এক পিরিয়ডের পার্সেন্টেজে চলে আসবে। তো 12%কে 6 দিয়ে ভাগ করলে এক পিরিয়ডের পার্সেন্টেজ হচ্ছে 2%, আর এক পিরিয়ডের অ্যাডভান্স হচ্ছে 1,56,000। তো 1,56,000-এর 2% করলে আমাদের রেজাল্ট আসবে 3,120। এরপর অ্যাডভান্স থেকে ইন্টারেস্টটা বাদ দিলে আমাদের নিট পিরিয়ডিক অ্যাডভান্স চলে আসবে 1,52,880। আশা করছি নিট পিরিয়ডিক অ্যাডভান্স বের করা বুঝতে পেরেছো। এখন আমরা নিট পিরিয়ডিক কস্ট বের করব। 4 নম্বর ওয়ার্কিংসে আমরা লিখব ক্যালকুলেশন অফ নিট পিরিয়ডিক কস্ট ব্র্যাকেটে এনপিসি। এনপিসি বের করার জন্য আমরা হচ্ছে 3 কলাম 20 টাকা টেবিল তৈরি করব, পার্টিকুলার্স টাকা টাকা। তো এইখানে আমরা হচ্ছে 2টা আইটেম যোগ করব, 2টা আইটেম বিয়োগ করব, ঠিক আছে? কোন 2টা আইটেম যোগ করব? ইন্টারেস্ট আর কমিশন যোগ করব, ঠিক আছে? ইন্টারেস্ট আর কমিশন যোগ করব। আর ওই যে সেভ ফ্রম অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, সেভ ফ্রম ব্যাড ডেট লসেস, এই 2টা আইটেম বিয়োগ যাবে। তাহলে আমরা প্রথমে লিখবো ফ্যাক্টরিং কমিশন। ফ্যাক্টরিং কমিশন আগের টেবিলে ছিল 4,000 টাকা। ইন্টারেস্ট এটাও আগের টেবিলে ছিল 3,120 টাকা। এই 2টা আইটেম যোগ করব। সো ফ্যাক্টরিং কমিশনের সাথে আমরা অ্যাড করবো ইন্টারেস্ট, আমাদের 7,120 টাকা আসবে। এখান থেকে আমরা লেস করব সেভিংস ফ্রম ফ্যাক্টরিং। সেভিংস ফ্রম ফ্যাক্টরিং এটা আমাদের প্রশ্নে বলাই আছে যে ফ্যাক্টরিং সার্ভিসের কারণে আমাদের সেভ হবে প্রতি মাসে 1,000 টাকার অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট সেভ হবে, আর 1% ব্যাড ডেট লস সেভ হবে। তো আমরা এই সেভিংসটাই বাদ দিব, হ্যাঁ, লেস লিখবো সেভিংস ফ্রম ফ্যাক্টরিং। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে 1,000 টাকা পার মান্থ, কিন্তু আমরা এটাকে এক পিরিয়ডে নিয়ে আসব, ঠিক আছে? এই পার মান্থকে 12 দিয়ে গুণ করলে 1 বছরের অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, তাকে 6 দিয়ে, তার মানে টার্ন ওভার দিয়ে ভাগ করলে আমাদের এক পিরিয়ডের অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট বাবদ সেভ হচ্ছে কত টাকা সেটা আমরা জানতে পারবো। তো 1,000-কে 12 দিয়ে গুণ করবা, মানে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টটা যেহেতু পার মান্থে দেওয়া আছে, সেহেতু 12 দিয়ে গুণ করলে এটা বছরে কনভার্ট হবে। আমার কাজ হচ্ছে এটাকে বছরে কনভার্ট করা, তারপরে আমি টার্ন ওভার দিয়ে ভাগ করব, মানে 6 দিয়ে ভাগ করব। তাহলে এক পিরিয়ডের অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট সেভ হচ্ছে কত সেটা আমি জানতে পারবো। যদি এখানে পার কোয়ার্টার থাকতো তাহলে আমি 4 দিয়ে গুণ করতাম 1 বছরের অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, তাকে আমি আবার টার্ন ওভার দিয়ে ভাগ করতাম, এক পিরিয়ডের অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট চলে আসতো।
মানে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট যদি মাসে থাকে 12 গুণ করলে বছরে কনভার্ট হবে। এরপরে টার্নওভার যত, আমাদের এই অঙ্কে টার্নওভার হচ্ছে 6, 6 দিয়ে ভাগ করলে এক পিরিয়ডের অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট সেভ হচ্ছে কত সেটা চলে আসে। যদি এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট পার কোয়ার্টার থাকতো তাহলে 1000কে 4 দিয়ে গুণ করলে বছরে কনভার্ট হইতো, দেন টার্নওভার দিয়ে ভাগ করলে এক পিরিয়ডে কনভার্ট হইতো। ঠিক আছে, সো এই হচ্ছে বিষয়। তো আমরা অ্যাকাউন্ট রিসিভেবলকে 12 দিয়ে গুণ করলে এক বছরের, সরি, অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টকে 12 দিয়ে গুণ করলে এক বছরের অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, তাকে আবার 6 দিয়ে ভাগ করলে এক পিরিয়ডে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট বাবদ সেভ হচ্ছে 2000 টাকা। আর ব্যাড ডেট লস আমাদের 1% সেভ হবে, সো আমরা লিখবো ব্যাড ডেট লসেস 2 লাখের 1%, এটা সরাসরি চলে আসবে আর কি। 2 লাখের 1% 2000 টাকা। মানে ব্যাড ডেট লসের যে পার্সেন্টেজটা থাকবে ওইটা আমরা হচ্ছে অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসোলের সাথে সরাসরি ক্যালকুলেট করে দিব। তাহলে এক পিরিয়ডের ব্যাড ডেট লস বাবদ সেভ হবে কত? 2000 টাকা। দুইটাকে যোগ করলে আমাদের সেভিংস হচ্ছে 4000। সো ইন্টারেস্ট এবং কমিশনের যোগফল থেকে আমরা সেভিংসটা বাদ দিলে আমাদের নিট পিরিয়ডিক কস্ট আসে 3120 টাকা। এরপর আমরা লিখবো নাও উই নো এপিআর সমান, সূত্র বসাই দিলাম এনপিসি ইন্টু এআরটিও ডিভাইড বাই এনপিএ ইন্টু 100, দেন মান বসালাম, আমাদের রেজাল্ট আসলো 22.24%। এটাই হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। আশা করছি সবাই 7 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো। চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে। ওকে, 8 নম্বর যে অঙ্কটা আছে এটা অলমোস্ট একই অঙ্ক। আমরা 8 নম্বর অঙ্কটা একটু পড়ি। এখানে বলা হয়েছে এ ফ্যাক্টর উইল বাই কোম্পানিজ রিসিভেবল, ব্র্যাকেটে বলা আছে টাকা 1,50,000 পার মান্থ। একটা ফ্যাক্টর কোম্পানির অ্যাকাউন্ট রিসিভেবল ক্রয় করেছে, প্রতি মাসের অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে 1,50,000 টাকা। হুইচ হ্যাভ অ্যান অ্যাভারেজ কালেকশন পিরিয়ড অফ 30 days। অ্যাভারেজ কালেকশন পিরিয়ড প্রশ্নে দেওয়া আছে 30 দিন। The factor will advance up to 75% of the face value of the receivables at 12% on annual basis। বলা হয়েছে এই অ্যাকাউন্ট রিসিভেবল ব্যাংকে জমা দিয়ে 75% পর্যন্ত ঋণ পাওয়া যাবে। ফেস ভ্যালুর 75% পর্যন্ত ঋণ পাওয়া যাবে, যেখানে বছরে সুদ দিতে হবে কয় পার্সেন্ট? 12%। The factor will also charge a 2% fee on all receivable purchase। ফ্যাক্টর 2% ফি ধার্য করেছে, অর্থাৎ কমিশন হচ্ছে 2%। It has been estimated that the factor's service will save the company টাকা 2500 per month, consisting of both credit department expense and bad debt expense। বলছে ক্রেডিট ডিপার্টমেন্ট এক্সপেন্স এবং ব্যাড ডেট এক্সপেন্স বাবদ সেভ হয় প্রতি মাসে 2500 টাকা। হোয়াট ইজ কস্ট অফ অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং এর কস্ট কত? তো যখনই কস্ট বের করতে বলে তখন আমরা এপিআর বের করি, আর ইফেক্টিভ কথাটা থাকলে আমরা ইআইআর বের করতাম। ঠিক আছে, এখানে যদি ইফেক্টিভ বের করতে বলতো, ইফেক্টিভ অ্যানুয়াল রেট বা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বের করতে বলতো, সেই ক্ষেত্রে আমরা ইআইআর বের করতাম। কিন্তু এখানে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবলের ফ্যাক্টরিং এর কস্ট বের করতে বলছে, হ্যাঁ, বা যদি বলতো অ্যানুয়াল পার্সেন্টেজ রেট, তখন আমরা এপিআর বের করতাম। হ্যাঁ, এখানে অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং এর কস্ট বের করতে বলছে, এপিআরই বের করতে হবে। ইফেক্টিভ বললে ইআইআর, বাকি সব ক্ষেত্রে এপিআর বের করতে হবে। তো আমরা অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং এর এপিআর যদি বের করতে চাই, আমাদের 4টা ওয়ার্কিংস করা লাগবে আগের মতোই। প্রথমে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার বের করব, যেহেতু আমাদের অ্যাভারেজ কালেকশন পিরিয়ড দেওয়া আছে, সো সূত্র হবে 360 বাই অ্যাভারেজ কালেকশন পিরিয়ড। 360কে 30 দিয়ে ভাগ করব 12 টাইমস। তারপরে অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল বের করতে হবে। সূত্র হচ্ছে অ্যানুয়াল ক্যারি সেলস ভাগ অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার। অ্যানুয়াল ক্যারি সেলস এটা আমাদের প্রশ্নে সরাসরি নাই, বাট আমরা বের করতে পারবো, যেহেতু মান্থলি অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে 1.5 লাখ, 12 দিয়ে গুণ করলে এক বছরের অ্যাকাউন্ট রিসিভেবল, আর এক বছরের অ্যাকাউন্ট রিসিভেবল মানে অ্যানুয়াল ক্যারি সেলস। অ্যানুয়াল ক্যারি সেলসকে আমরা অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার দিয়ে ভাগ করবো, অর্থাৎ 12 দিয়ে ভাগ করবো, সেক্ষেত্রে 1.5 লাখ টাকাই হচ্ছে অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। এরপর আমরা নিট পিরিয়ডিক অ্যাডভান্স বা এনপিএ বের করবো। সো আগের মতোই হিসাব, 2 কলাম 20 টাকা টেবিল তৈরি করলাম। প্রথমে অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল 1.5 লাখ টাকা লিখবো, এই যে অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল 1.5 লাখ টাকা লিখবো। তার থেকে লেস করতে হবে রিজার্ভ, তারপর কমিশন, তারপর ইন্টারেস্ট। হ্যাঁ, বলেছিলাম না আর সিআই বিয়োগ করতে হয়, আমাদের বিয়োগ করতে হবে আর মানে রিজার্ভ, তারপর কমিশন এবং ইন্টারেস্ট। এই আর সিআই বিয়োগ করব কার থেকে? অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল থেকে। তো প্রথমে আমরা লেস করব রিজার্ভ। আমাদের এখানে বলা হয়েছে 75% পর্যন্ত ঋণ পাওয়া যাবে, তার মানে 25% রিজার্ভ। সো 1.5 লাখের 25% 37,500, এটা হচ্ছে রিজার্ভ। অ্যাকাউন্ট রিসিভেবল থেকে রিজার্ভটা বাদ দিলে গ্রস অ্যাডভান্স বেরোলো। তারপর আমরা লেস করবো হচ্ছে ফ্যাক্টরিং কমিশন, 1.5 লাখের 2%। হ্যাঁ, 1.5 লাখের 2%, এই যে 2% কোথায় আছে? এই যে এখানে আছে। সো 1.5 লাখের 2% করলে 3,000। তো আমরা গ্রস অ্যাডভান্স থেকে কমিশন বাদ দিলে আমাদের অ্যাডভান্স হচ্ছে 1,09,500। এই অ্যাডভান্সের উপরই সুদ ধরতে হবে। হ্যাঁ, সুদ প্রশ্নে বলা আছে কয় পার্সেন্ট? 12%, বাট এটা হচ্ছে এক বছরের পার্সেন্টেজ। আমরা এটাকে টার্ন ওভার দিয়ে ভাগ করে এক পিরিয়ডের পার্সেন্টেজ হিসাব করব। ঠিক আছে, তো আমরা ইন্টারেস্টটা লিখবো এরকম, যে অ্যাডভান্স থেকে লেস করবো ইন্টারেস্ট 1,09,500। হ্যাঁ, তার সাথে 12% সরাসরি গুণ করা যাবে না, কারণ 1,09,500 এটা এক পিরিয়ডের অ্যাডভান্স, আর এই 12% এটা এক বছরের পার্সেন্টেজ। তো এক বছরের পার্সেন্টেজকে আমরা টার্ন ওভার অর্থাৎ 12 দিয়ে ভাগ করব, তাহলে এক পিরিয়ডের পার্সেন্টেজ হচ্ছে 1%।
তো আমরা 1,09,500 সাথে 1% গুণ করব, ইন্টারেস্ট বের হবে 1,095। অ্যাডভান্স থেকে ইন্টারেস্ট বাদ দিলে আমাদের নিট পিরিয়ডিক অ্যাডভান্স হচ্ছে 1,08,405। নিট পিরিয়ডিক অ্যাডভান্স বের করা হয়ে গেলে আমরা কিন্তু পরবর্তী যেই ওয়ার্কিংসটা আছে 4 নম্বর ওয়ার্কিংস, সেই 4 নম্বর ওয়ার্কিংসটা করতে পারবো। ঠিক আছে, এরপরই সূত্র বসাই দিব। তো 4 নম্বর ওয়ার্কিংসে আমরা নিট পিরিয়ডিক কস্ট বা এনপিসি নির্ণয় করব। 3 কলাম বিশিষ্ট টেবিল হবে, পার্টিকুলার টাকা টাকা। হ্যাঁ, এখানে দুইটা আইটেম যোগ, দুইটা আইটেম বিয়োগ হয়। সো আমাদের দুইটা আইটেম কি কি? কমিশন আর ইন্টারেস্ট যোগ হবে। সো কমিশন আগে টেবিলে আছে, ইন্টারেস্ট আগে টেবিলে আছে। সো আমরা কমিশন 3,000 লিখলাম, ইন্টারেস্ট 1,095 লিখলাম, দুইটাকে যোগ করে আউটার কলামে পাঠিয়ে দিলাম 4,095। এখন এখান থেকে লেস করতে হবে সেভিংস ফ্রম ফ্যাক্টরিং। এখন সেভিংস ফ্রম ফ্যাক্টরিং আগের অঙ্কটার মধ্যে দুইটা অ্যামাউন্ট আলাদা ছিল, এখানে একবারে বলে দিয়েছে যে প্রতি মাসে 2,500 টাকা সেভ হবে ফর বোথ ক্রেডিট ডিপার্টমেন্ট এক্সপেন্স অ্যান্ড ব্যাড ডেপ এক্সপেন্স। ক্রেডিট ডিপার্টমেন্ট এক্সপেন্স এবং ব্যাড ডেপ এক্সপেন্স বাবদ প্রতি মাসে 2,500 টাকা সেভ হবে। তো এই সেভিংস আমাদের এখানে একটাই আছে, তো আমরা লিখবো ব্যাড ডেপ অ্যান্ড মেনটেন্যান্স। হ্যাঁ, প্রথমে লিখবো লেস সেভিংস ফ্রম ফ্যাক্টরিং, নিচে লিখবো ব্যাড ডেপ অ্যান্ড মেনটেন্যান্স, বা পুরো নামও তুমি চাইলে লিখতে পারো যে ক্রেডিট ডিপার্টমেন্ট এক্সপেন্স অ্যান্ড ব্যাড ডেপ এক্সপেন্স, এই পুরোটাও লিখতে পারো, অথবা জায়গা কম থাকলে ব্যাড ডেপ অ্যান্ড মেনটেন্যান্স লিখতেই হবে। ব্যাড ডেপ অ্যান্ড মেনটেন্যান্স এর ক্ষেত্রে আমরা অ্যামাউন্টটা বের করবো এইভাবে যে 2,500 টাকাকে প্রথমে 12 দিয়ে গুণ করে বছরে কনভার্ট করব, তারপর টার্ন ওভার দিয়ে ভাগ করব। ঠিক আছে, নিয়মটা আমরা সেম রাখবো যে 2,500কে প্রথমে 12 দিয়ে গুণ করব, কারণ পার মান্থের সেভিংস হচ্ছে 2,500। তাহলে 2,500কে 12 দিয়ে গুণ করলে 1 বছরের সেভিংস, টার্ন ওভার দিয়ে ভাগ করলে 1 পিরিয়ডের সেভিংস চলে আসবে। তো আমরা 2,500কে 12 দিয়ে গুণ করলাম, 1 বছরের সেভিংস, এরপর 12 মানে টার্ন ওভার দিয়ে ভাগ করলাম, তাহলে 1 পিরিয়ডের সেভিংস হচ্ছে 2,500ই আসে। ঠিক আছে, এখন আমরা 4,095 থেকে 2,500 বিয়োগ করলে আমাদের নিট পিরিয়ডিক কস্ট হচ্ছে 1,595। এরপর আমরা কস্ট বের করতে বলছে, আমরা এপিআর বের করব, এনপিসি ইন্টু এআরটিও ডিভাইড বাই এনপিএ ইন্টু 100। তারপর মান বসাই দিলাম, রেজাল্ট আসলো 17.66%। এটাই হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। তো আশা করছি সবাই 8 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো। আজকের ক্লাস এই পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।